হরিয়া সকাল থেকে বাজারে কাঠ নিয়ে বসে আছে। সূর্য ধীরে ধীরে পশ্চিম আকাশে ঢলে পড়ছে। দিনের আলো ফিকে হয়ে আসছিল, কিন্তু তার একটি কাঠও বিক্রি হলো না। সারা দিন বসে থাকতে থাকতে তার শরীর ক্লান্ত হয়ে পড়েছিল। মুখে হতাশার ছাপ স্পষ্ট ছিল। সে বারবার লোকজনকে ডাকতে লাগলো। আরে ও ভাই, এই শোনো শোনো, সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল, আমার একটা কাঠও বিক্রি হলো না। আমিও তো জঙ্গল থেকে কাঠ কেটে আনি, কত কষ্ট করতে হয় জানো। একটা কাজ করো ভাই, আমি তোমাদের খুব কম দামে দিয়ে দেব, নিয়ে যাও না ভাই, আমার উপকার হবে। এমন সময় একজন ক্রেতা থামল। সে কাঠগুলো ভালো করে দেখে বলল, আচ্ছা, তাহলে ঠিক আছে ভাই, কিন্তু বলো তো, বেশি দামে তোমার এই কাঠ কে কিনবে? তুমি তো জানো, ভালো দামে বিক্রি হওয়া কাঠ তো ঝিলের ওপারের জঙ্গলে পাওয়া যায়। ওখানের কাঠের গুণ অনেক ভালো। তুমি এসব সস্তা কাঠ নিয়ে বসে আছো, দাও আমি এগুলো নিয়ে যাই সস্তা দামে। এই কথা বলে ক্রেতা খুব অল্প টাকা হরিয়ার হাতে দিয়ে সব কাঠ নিয়ে চলে গেল। হরিয়া চুপচাপ বাড়ির দিকে রওনা দিল। হরিয়া বাড়ি পৌঁছতে তার স্ত্রী গৌরীর হাতে খুব কম কয়েন তুলে দিল। গৌরী অবাক হয়ে বলল, আবার এত কম টাকা? তোমার কাঠগুলো ভালো দামে কেন বিক্রি হয় না? হরিয়া বলল, গৌরী, তুমি তো জানো, ঝিলের ওপারের জঙ্গলের কাঠের গুণ অনেক ভালো, তাই গ্রাহকেরা সেই কাঠই বেশি কিনতে চায়। এই কথা শুনে গৌরী ভয় পেয়ে গেল। না না, আমি তোমাকে ঝিলের ওপারের জঙ্গলে যেতে দেব না। আমি শুনেছি সেই ঝিল খুব রহস্যময়। হরিয়া বলল, দেখো গৌরী, যদি কয়েকদিনের মধ্যে আমার আয় না বাড়ে, তাহলে আমাকে ঝিলের ওপারের জঙ্গল থেকেই কাঠ কাটতে যেতে হবে। তারপর বলল, চলো, এখন তাড়াতাড়ি খাবার দাও, খুব ক্ষুধা লেগেছে। গৌরী দ্রুত চুলা জ্বালিয়ে রান্না করল এবং হরিয়ার সামনে খাবার পরিবেশন করল। খাওয়া শেষে হরিয়া আর গৌরী ঘুমিয়ে পড়ল। পরদিন হরিয়া জঙ্গলে গেল। কাঠ কাটতে কাটতে নিজের সাথে কথা বলতে লাগলো। চলো, আজ শেষবার চেষ্টা করি, কালকে ঝিলের ওপার থেকেই কাঠ কেটে আনবো, অন্তত কিছু ভালো টাকা তো পাবো। কিছুক্ষণ পর হরিয়া কাঠ নিয়ে গ্রামের বাজারে এলো। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে থাকলো, কিন্তু তার একটি কাঠও বিক্রি হলো না। হতাশ হয়ে সে আরেকজন দোকানদারের কাছে গেল যে কাঠ বিক্রি করছিল। হরিয়া বলল, ভাই, সকাল থেকে আমার একটা কাঠও বিক্রি হয়নি, তুমি সব কাঠ নিয়ে নাও, যা ইচ্ছা দাম দাও। দোকানদার হেসে বলল, ঠিক আছে ভাই, দাও। হরিয়া সব কাঠ দিয়ে দিল। দোকানদার তার হাতে 5টি মুদ্রা দিল। হরিয়া অবাক হয়ে বলল, কি, মাত্র 5টা মুদ্রা? গতকাল তো একজন ক্রেতা এতগুলো কাঠের জন্য আমাকে 10টা মুদ্রা দিয়েছিল। দোকানদার বলল, ভাই, 5টা মুদ্রা ঠিকই দিয়েছি, তোমার কাঠ 10 মুদ্রাতেই বিক্রি হবে। 5টা মুদ্রা লাভ তো আমারও হওয়া উচিত, তাই না? তুমি ঝিলের ওপারের জঙ্গলে কাঠ কাটতে যাও না কেন? হরিয়া বলল, আমার স্ত্রী যেতে দেয় না, আর গ্রামের লোকেরাও বলে ঝিলের ভেতরে অনেক রহস্যময় ঘটনা ঘটে। দোকানদার বলল, দেখো ভাই, আমার দোকানে অনেক কাঠুরে আসে। তারা সকালেই ঝিলের ওপারের জঙ্গলে যায় আর দুপুরের মধ্যে অনেক কাঠ কেটে নিয়ে আসে, তারপর থলি ভরে টাকা নিয়ে যায়। খুব ভালো রোজগার করে। হরিয়া কোনো উত্তর না দিয়ে চুপচাপ বাড়ি ফিরে গেল। বাড়ি পৌঁছতেই গৌরী বলল, এ কি, তোমার আয় তো বাড়ার বদলে দিন দিন কমে যাচ্ছে। হরিয়া বলল, গৌরী, আমি ঠিক করেছি, কাল সকালে ঝিলের ওপারের জঙ্গলে গিয়ে কাঠ কাটব, এবার আমাকে আটকাতে যেও না। গৌরী চুপ হয়ে গেল, কারণ তার আর কিছু বলার ছিল না। হরিয়ার আয় সত্যিই দিন দিন কমে যাচ্ছিল।
পরদিন সকালে হরিয়া তাড়াতাড়ি উঠে কুঠার নিয়ে ঝিলের ওপারের জঙ্গলের দিকে রওনা দিল। ঝিলের কাছে পৌঁছে সে থেমে গেল। চারদিকে নিস্তব্ধতা, ঝিলের ওপর অদ্ভুত কুয়াশা ভাসছে। হরিয়া ভয়ে বলল, বাপরে, এখানে তো খুব অদ্ভুত নীরবতা। ঝিলের পানিটাও খুব রহস্যময় লাগছে। এখানে বেশিক্ষণ থাকা উচিত নয়। এ কথা বলে সে এগিয়ে গেল এবং ঘন জঙ্গলে ঢুকে পড়ল। হরিয়া অনেক পরিশ্রম করে কাঠ কাটতে লাগলো। কিছুক্ষণ পর বলল, আচ্ছা, এখন আমাকে ফিরে যাওয়া উচিত। সে কাঠের বোঝা বানিয়ে মাথায় তুলে বাড়ির দিকে রওনা দিল। কিন্তু ঝিলের কাছে পৌঁছতেই হঠাৎ ভয়ঙ্কর বৃষ্টি শুরু হলো। হায় ভগবান, এটা তো সেই প্রবাদ। মাথা মুন্ডিতেই ওল পড়ল। হঠাৎ তার মাথার ওপর একটা কাঠ পড়ল এবং হরিয়া অজ্ঞান হয়ে গেল। অনেকক্ষণ পরে তার জ্ঞান ফিরল। সে চমকে উঠে বলল, হায় ভগবান, কতক্ষণ আমি অজ্ঞান ছিলাম। এখন তো রাত হয়ে গেছে। ঠিক তখনই তার চোখ ঝিলের পানির দিকে গেল। পানিতে সোনালি আলো ঝলমল করছে। এটা তো সত্যিই আশ্চর্য। পুরো ঝিল যেন সোনার আলোয় ঝকঝক করছে। যেন এই ঝিল নয়, এর পানিই যেন সোনা। ঠিক তখন পানিতে ঢেউ উঠল, আর তার ভেতর থেকে একটা সোনার বক বেরিয়ে এলো। হরিয়া অবাক হয়ে তাকিয়ে রইল। হায় ভগবান, এটা তো পুরো সোনার বক। সে ভাবল, এক কাজ করি, এটাকে ধরে ফেলি। আমার স্ত্রীকে দেখাবো, সে খুব খুশি হবে। হরিয়া হাত বাড়াতেই হঠাৎ থেমে গেল। আমি কি করতে যাচ্ছি? এটা সোনার হলেও তো একটা জীবন্ত প্রাণী। যদি আমি এটাকে গ্রামে নিয়ে যাই আর কেউ দেখে ফেলে, তাহলে লোকেরা তো একে মেরে ফেলবে। ঠিক তখনই সোনার বক ঘুরে ধীরে ধীরে হরিয়ার কাছে এসে দাঁড়ালো। হরিয়া ভয়ে পিছিয়ে গেল। বকটি বলল, তোমার মনে যা চলছে আমি সব শুনতে পারি। তুমি খারাপ মানুষ নও আর লোভীও নও, শুধু তুমি গরিব। তবুও তোমার মনে ভালো আর মন্দের লড়াই চলছে, কারণ আমি অনেক মানুষকে দেখেছি যারা কষ্টে পড়ে মন্দ পথ বেছে নেয়। হরিয়া অবাক হয়ে বকের কথা শুনতে লাগলো। বকটি বলল, চিন্তা করো না। এ কথা বলে সে একটা সোনার ডিম হরিয়ার সামনে রেখে দিল। সোনার বকটি বলল, এই সোনার ডিমটি নিয়ে যাও। যদি তোমার আরও প্রয়োজন হয় তাহলে 3 দিন পরে আবার এখানে চলে এসো। ঝিলের ধারে দাঁড়িয়ে সোনার বক বলে ডাকলেই আমি চলে আসব। আমি শুধু তোমার ডাকে আসব, কারণ তোমার মন আমার সোনার শরীরের মতোই পরিষ্কার। এ কথা বলে সোনার বক ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। হরিয়া সোনার ডিমটি তুলে নিয়ে দৌড়ে বাড়ির দিকে রওনা দিল। বাড়ির কাছাকাছি পৌঁছতেই পথে গ্রামের সাহুকারের চাকর বীরজুর সাথে দেখা হলো। বীরজু বলল, এই হরিয়া ভাই, এত রাতে কোথা থেকে আসছো? হরিয়া বলল, জঙ্গলে গিয়েছিলাম। মাঝপথে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল, তাই দেরি হয়ে গেল। বীরজু সন্দেহের চোখে বলল, তুমি তো আজ ঝিলের ওপারের জঙ্গলে গিয়েছিলে। সবাই তো দুপুরেই ফিরে আসে, আর তুমি এখন রাত করে ফিরছো। ব্যাপারটা কিন্তু অদ্ভুত। কিন্তু হরিয়া কিছু না বলে সোজা বাড়ির দিকে চলে গেল। বীরজু মনে মনে বলল, এত তাড়াহুড়ো করছে কেন? নিশ্চয়ই কিছু লুকোচ্ছে। দেখি তো ব্যাপারটা কি। এ কথা বলে সে চুপি চুপি হরিয়ার পিছু নিল। বাড়িতে ঢুকতেই গৌরী বলল, হে ভগবান, এত দেরি কেন হলো? আর তোমার হাতে তো কোনো কাঠও নেই। হরিয়া বলল, সব কথা দরজায় দাঁড়িয়ে বলবে না আমাকে ভেতরে ঢুকতে দেবে? তারপর সে ভেতরে ঢুকে পড়ল। গৌরী জিজ্ঞেস করল, কি হয়েছে? তোমার মুখে এত ঘাম কেন? হরিয়া কাঁপা কণ্ঠে সব ঘটনা বলতে শুরু করল। সে সোনার ডিমটি গৌরীর হাতে দিয়ে বলল, গৌরী, আমি যা দেখেছি তা অবিশ্বাস্য। ঝিলের পানি সোনার আলোয় ঝলমল করছিল।
তারপর একটা সোনার বক বেরিয়ে এলো এবং আমার সাথে কথা বলল। আর এই দেখো, এই সোনার ডিমটা আমাকে দিয়েছে। গৌরী বিস্ময়ে হতবাক হয়ে গেল। সে ডিমটা ভালো করে দেখে বলল, এটা তো পুরোপুরি সোনার। হরিয়া, আমরা যদি এটা বিক্রি করি তাহলে অনেক টাকা পাবো। তুমি একটা ব্যবসা শুরু করতে পারবে আর আমাদের জীবন ভালোভাবে কাটবে। তারপর বলল, আমার মনে হয় তুমি 3 দিন পরে আবার সেখানে যাবে, কিন্তু শুধু ধন্যবাদ দিতে আর বলবে যে তোমার আর কোনো ডিমের দরকার নেই, কারণ বেশি টাকা মানুষকে লোভী করে তোলে। হরিয়া বলল, হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। কিন্তু তারা জানত না যে তাদের এই কথোপকথন বাড়ির বাইরে দাঁড়িয়ে বীরজু সব শুনছিল। বীরজু মনে মনে বলল, ও, তাহলে হরিয়া সোনার বকের কাছ থেকে ডিম পেয়েছে। এটা তো মালিককে জানাতে হবে। এ কথা বলে সে দৌড়ে শাহুকারের বাড়ির দিকে গেল। শাহুকার রেগে বলল, এই রাতে কেন এসেছো? বীরজু সব ঘটনা খুলে বলল। শাহুকারের চোখে লোভ জেগে উঠল। সে বলল, সোনার ডিম আর সেই বোকা হরিয়া শুধু একটা ডিমেই খুশি। ওই সোনার বক তো আমার হওয়া উচিত। বীরজু খুশি হয়ে বলল, তাই তো আমি এসেছি মালিক, এখন বলুন কি করবেন। শাহুকার বলল, 3 দিন পরে যখন হরিয়া আবার ঝিলে যাবে তখন আমরা চুপি চুপি তার পিছু নেব। তারা জানত না যে তাদের এই কথোপকথন শাহুকারের আরেক চাকর সুখিয়া শুনে ফেলেছে। সুখিয়া রেগে বলল, ওরা যদি সব নিয়ে নেয় তাহলে আমার কি হবে? না, আমি কালই রাজাকে সব বলবো। পরদিন সুখিয়া রাজদরবারে গেল। রাজা বিক্রম সিংহাসনে বসেছিলেন। সুখিয়া সব ঘটনা খুলে বলল। রাজা অবাক হয়ে বললেন, যদি এটা সত্যি হয় তাহলে সেই সোনার বক আমার রাজপ্রাসাদে থাকা উচিত। তিনি সুখিয়াকে কিছু সোনার মুদ্রা দিয়ে বিদায় করলেন। মনে মনে বললেন, হরিয়া যাবে, তার পিছু শাহুকার যাবে, কিন্তু আমি তাদের আগেই গিয়ে লুকিয়ে থাকব। 3 দিন কেটে গেল। রাতে হরিয়া গৌরীকে বলল, গৌরী, আমি ঝিলের কাছে যাচ্ছি। গৌরী বলল, আমি তোমার সঙ্গে যাব। দুজন একসাথে জঙ্গলের দিকে রওনা দিল। কিছুক্ষণ পরে তারা ঝিলের কাছে পৌঁছল। হরিয়া ডাক দিল, শোনো, আমি এসে গেছি। কোথায় তুমি? হঠাৎ পানিতে ঢেউ উঠল আর সোনার বক বেরিয়ে এলো। সে জিজ্ঞেস করল, তোমার কি আরেকটি ডিমের দরকার? হরিয়া বলল, না, আমি শুধু তোমাকে ধন্যবাদ জানাতে এসেছি। আমার আর কিচ্ছু দরকার নেই। ঠিক তখনই ঝোপ থেকে শাহুকার আর বীরজু তলোয়ার নিয়ে বেরিয়ে এলো। শাহুকার চিৎকার করে বলল, তোমার জন্য একটা ডিমই যথেষ্ট হতে পারে, কিন্তু আমার না। আমি পুরো সোনার বকটাই চাই। হরিয়া চমকে উঠল। তোমরা এখানে কিভাবে এলে? বীরজু হেসে বলল, কি ভাবছিলে হরিয়া ভাই? আমরা কিছুই বুঝবো না? সেদিন রাতেই সব বুঝে গেছি। তোমার আর তোমার স্ত্রীর সব কথা শুনেছি আর সোনার ডিমও দেখেছি। ঠিক তখনই ঝোপের আড়াল থেকে আরেকজন বেরিয়ে এলো। সে ছিল রাজা বিক্রম। তলোয়ার হাতে তিনি বললেন, পিছিয়ে যাও, এই সোনার বক এখন আমার। শাহুকার চিৎকার করে বলল, কিসের রাজা? আমি তোকে মানি না। এই বক আমি নিয়ে যাব। চারিদিকে উত্তেজনা ছড়িয়ে পড়ল। ঠিক সেই মুহূর্তে ঝিলের জল কাঁপতে শুরু করল। রঙিন আলো ছড়িয়ে পড়ল চারিদিকে, আর ঝিল থেকে এক জলপরি বেরিয়ে এলো। সে রহস্যময়ী হাসি দিয়ে বলল, মনে হচ্ছে এই বকের জন্য অনেক দাবিদার তৈরি হয়েছে। সোনার বক রাজা বিক্রমের দিকে তাকিয়ে বলল, তুমি প্রতারণা করে এই রাজ্য দখল করেছ, তবুও তোমার লোভ শেষ হয়নি। রাজা বিক্রম অবাক হয়ে বলল, তুমি এসব কিভাবে জানো? বকটি বলল, আমি সব জানি। বহু বছর আগে তুমি এই রাজ্যের আসল রাজা সুরজ সিংহকে এই জঙ্গলে পাঠিয়েছিলে এবং পেছন থেকে তাকে হত্যার চেষ্টা করিয়েছিলে। সবাই অবাক হয়ে গেল। রাজা বিক্রম বলল, কিন্তু এখন কিছুই করার নেই। আমি রাজ্য পেয়েছি, আর এখন এই বকটাও আমার চাই। এই কথা বলে সে বকটিকে ধরে ফেলল।
ঠিক তখনই শাহুকার তাকে ধাক্কা দিয়ে বলল, এই বক আমার, তুই কোনো রাজা না। শাহুকার বকটিকে নিজের হাতে নিয়ে নিল। হরিয়া চিৎকার করে বলল, না, এই বকের কোনো দোষ নেই। সে এগিয়ে গিয়ে শাহুকারকে ধাক্কা দিয়ে বকটিকে নিজের হাতে নিয়ে নিল। আমি এই বকটাকে কিছু হতে দেব না। ঠিক তখনই জলপরি বলল, তোমরা তিনজনেই এই বকটিকে ছুঁয়েছ, তাই এটি এখন অভিশপ্ত। সবাই স্তব্ধ। জলপরি বলল, এখন যে এই বকটিকে নিজের কাছে রাখবে সে 9 দিনের মধ্যে মারা যাবে, আর যদি কেউ না নেয় তাহলে এই বকটি মারা যাবে। সবাই ভয়ে কাঁপতে লাগল। শাহুকার বলল, না না, আমি এটা নেব না, বেঁচে থাকাই ভালো। রাজা বিক্রমও পিছিয়ে গেল। জলপরি হরিয়ার দিকে তাকিয়ে বলল, তুমি কি সিদ্ধান্ত নেবে? হরিয়া কিছুক্ষণ চুপ থেকে বলল, যদি আমি এটাকে নিয়ে যাই তাহলে আমি মারা যাব, কিন্তু বকটা বেঁচে থাকবে তো? জলপরি মাথা নাড়ল। হরিয়া দৃঢ় কণ্ঠে বলল, ঠিক আছে, আমি প্রস্তুত। আমি আমার প্রাণ দিয়ে হলেও এটাকে বাঁচাবো। এই কথা বলতেই হঠাৎ বকটি তার হাত থেকে পড়ে গেল। পরের মুহূর্তেই চারিদিকে আলো ছড়িয়ে পড়ল। সোনার বকটির রূপ বদলে এক দীপ্তিমান রাজাই পরিণত হল। সবাই অবাক। রাজা বিক্রম চিৎকার করে উঠল, সুরজ সিংহ। সেই আসল রাজা সুরজ সিং। রাজা সুরজ সিং সামনে দাঁড়িয়ে আছেন। তিনি বলতে শুরু করলেন, বহু বছর আগে আমি এই জঙ্গলে রাতে কাউকে খুঁজছিলাম। হঠাৎ এক ব্যক্তি আমার উপর আক্রমণ করে। আমি আত্মরক্ষার জন্যে তাকে হত্যা করি এবং তার দেহ এই পবিত্র ঝিলে ফেলে দিই। ঠিক তখনই জলপরি আবির্ভূত হয়েছিল। সে রাগান্বিত হয়ে বলেছিল, তুমি এই পবিত্র ঝিলকে রক্ত দিয়ে অপবিত্র করেছ, তাই তুমি অভিশপ্ত হবে। পরের মুহূর্তেই রাজা সুরজ সিং সোনার বকে পরিণত হন। তিনি কাঁদতে লাগলেন। তখন জলপরীর মনে দয়া হল। সে বলল, আমি ভবিষ্যৎ দেখতে পাই। একদিন তোমার বিশ্বাসঘাতক সৈনিক বিক্রম এখানে আসবে, আর এক সৎ ও নিঃস্ব মানুষ আসবে, যার মন হবে সোনার মতো পবিত্র। যখন সেই মানুষ তোমার প্রাণ বাঁচাতে নিজের প্রাণ দিতে রাজি হবে, তখনই তুমি অভিশাপ থেকে মুক্তি পাবে। এ কথা বলে জলপরি অদৃশ্য হয়ে গিয়েছিল। আজ সেই ভবিষ্যৎবাণী সত্যি হল। রাজা সুরজ সিং তলোয়ার উঠে বললেন, বিক্রম, তোমার বিশ্বাসঘাতকতার জন্য আমার পরিবার, আমার প্রজা সব হারিয়েছি। এক ঝলকে তিনি বিক্রমকে হত্যা করলেন। শাহুকার ভয়ে কাঁপতে কাঁপতে তার পায়ে পড়ে গেল। মহারাজ, আমাকে ক্ষমা করে দিন, আমি লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম। রাজা বললেন, তোমার অপরাধও কম নয়। তিনি শাহুকার ও বীরজুকে বন্দী করে কারাগারে পাঠালেন। এরপর তিনি নিজের সিংহাসনে ফিরে গেলেন। তিনি হরিয়া ও গৌরীকে সামনে ডেকে পাঠালেন। হরিয়া, তোমার মন সত্যি সোনার মতো পবিত্র। তুমি না থাকলে আমি আজও অভিশপ্ত হয়ে থাকতাম। রাজা ইশারা করতেই খাজাঞ্চি সোনা রূপার ঢের এনে তাদের সামনে রাখল। এখন থেকে তুমি রাজপ্রাসাদে উচ্চ পদে থাকবে। তোমার পরিবারে আর কখনো কোনো কিছুর অভাব হবে না। হরিয়া ও গৌরীর চোখে আনন্দের অশ্রু চলে এলো। হরিয়া বলল, দেখলে গৌরী, লোভ নয়, সৎ মনই মানুষকে সত্যিকারের ধনী করে তোলে। এরপর রাজা সুরজ সিংহের রাজ্যে আবার ন্যায় ফিরে এলো, আর হরিয়া সুখে শান্তিতে জীবন কাটাতে লাগল। অনেক অনেক কাল আগের কথা। গোপালপুর নামে একটি সুন্দর গ্রাম ছিল। সেই গ্রামে প্রতাপ চৌধুরী নামে এক বিশাল প্রতিপত্তি সম্পন্ন জমিদার বাস করতেন। প্রতাপ চৌধুরীর যেমন অঢেল ধন সম্পত্তি ছিল, তেমনি ছিল তার আকাশচুম্বী অহংকার। তার অধীনে হাজার হাজার একর জমি ছিল, কিন্তু তার হৃদয়ে গরিবদের জন্য কোনো দয়া ছিল না। সেই গ্রামেই এক প্রান্তে একটি ছোট্ট জীর্ণ কুঁড়েঘরে রামচরণ এবং তার স্ত্রী সুমতি বাস করতেন। তারা অত্যন্ত দরিদ্র ছিলেন। তাদের কোনো সন্তান ছিল না কোনো বিষয় সম্পত্তি। তাদের পুরো পৃথিবীটা গড়ে উঠেছিল তাদের একটি বৃদ্ধ গরুকে কেন্দ্র করে। এই গরুটিকে তারা নিজেদের সন্তানের মতো লালন পালন করতেন। প্রতিদিন এই গরুর সামান্য দুধ বাজারে বিক্রি করে যা সামান্য পয়সা আসত, তা দিয়েই তাদের দুজনের দুবেলা আহার জুটত। একদিন সকালবেলা সুমতি ঘর ঝাড়ু দিতে দিতে দেখলেন গরুটা খুঁটিতে বাঁধা অবস্থায় করুণ সুরে ডাকছে। তিনি রামচরণকে ডেকে বললেন, ওগো শুনছ, বেলা তো অনেক হলো,
ওই বেচারি গরুটার দিকে একটু চেয়ে দেখো, ও আজ সকাল থেকে কিছু মুখে দেয়নি, তাই ক্ষুধার জ্বালায় কেমন কাঁদছে। দয়া করে আর দেরি না করে ওকে একটু বাইরে নিয়ে গিয়ে কচি ঘাস খাইয়ে আনো। ও যদি একটু পেট ভরে ঘাস খেতে পারে তবেই ওর শান্তি হবে। রামচরণ একটু অসুস্থ বোধ করছিলেন। তিনি কপালে হাত দিয়ে বললেন, সুমতি, আজ শরীরটা বড্ড দুর্বল লাগছে। এছাড়া ঘরে পানের জলটুকুও শেষ হয়ে গেছে। আমি বরং আগে পাড়ার পুকুর থেকে এক কলস জল নিয়ে আসি, তারপর ওকে নিয়ে বেরোবো। সুমতি তখন ব্যস্ত হয়ে বললেন, না না, আপনি বরং যান, আমি আপনার জন্য পোটলাই করে 2টো রুটি আর একটি তরকারি বেঁধে দিচ্ছি। ফিরতে ফিরতে দুপুর হয়ে যাবে, তখন আপনারও তো খিদে পাবে। আপনি গরুর দড়িটা খুলুন, আমি খাবার নিয়ে এক্ষুনি আসছি। সুমতি ভেতর থেকে একটি পুরনো শতচ্ছিন্ন কাপড়ে পরম মমতায় খাবার বেঁধে দিলেন। রামচরণ লাঠি হাতে নিয়ে গরুটিকে নিয়ে নদীর ধারের দিকে রওনা হলেন। নদীর পাড়ে তখন সবুজ ঘাসে ছেয়ে গিয়েছিল। গরুটা সেখানে যাওয়া মাত্রই মনের সুখে ঘাস খেতে শুরু করল। রামচরণ একটু নিশ্চিন্ত হয়ে পাশে থাকা একটি প্রাচীন বটগাছের শীতল ছায়ায় বসলেন। তিনি ক্ষুধার্ত ছিলেন, তাই নিজের খাবারের পোটলাটি খুলে রুটি মুখে দিলেন। ঠিক সেই নদীর ধারেই ছিল জমিদার প্রতাপ চৌধুরীর বিশাল ধানি জমি। চারদিকে শক্ত কাঁটাতারের বেড়া ছিল বটে, কিন্তু গরুটা ঘাস খুঁজতে খুঁজতে কখন যে বেড়ার একটি ভাঙা অংশ দিয়ে জমিদারের ফসলি জমিতে ঢুকে পড়েছে তা রামচরণ খেয়ালই করেননি। গরুটা আপন মনে জমিদারের টাটকা কচি ফসল খেতে শুরু করে। হঠাৎ জমিদারের এক উদ্ধত লাঠিয়াল কর্মচারী সেখানে হাজির হল। গরুকে ফসল খেতে দেখে সে চিৎকার শুরু করল। তোর এত বড় সাহস যে চৌধুরী বাবুর খাস জমিতে গরু ঢুকিয়েছিস! এই মরণ তোকে আজই ডেকে এনেছে। বলেই সে তার হাতের মোটা লাঠি দিয়ে গরুটিকে নির্দয়ভাবে পেটাতে শুরু করল। অবলা প্রাণীটি ব্যথায় আর্তনাদ করে উঠল। সেই ডাক শুনে রামচরণ হাতের খাবার ফেলে দৌড়ে সেখানে এলেন। তিনি 2 হাত জোর করে বললেন, বাবা থামো, মেরো না ওকে। ও একটা বোবা প্রাণী, ও তো ভালো মন্দের তফাৎ বোঝে না। ও তোমার কি ক্ষতি করেছে বলো তো? কর্মচারী রাগে গড়গড় করতে করতে বলল, কি ক্ষতি করেছে জিজ্ঞেস করছিস? এই জমির ফসল সোনার চেয়ে দামি। তোর গরু সেই ফসল খেয়েছে, এখন এটা জমিদারের কাছেই যাবে। উনিই ঠিক করবেন এর সাজা কি হবে। রামচরণ কান্নায় ভেঙে পড়লেন। দেখো বাবা, আমরা দুজন বুড়ো মানুষ, এই গরুটার ওপর ভরসা করেই আমাদের প্রাণ টিকে আছে। ওকে নিয়ে গেলে আমরা কিভাবে বাঁচব? আমি নিজে জমিদারের কাছে যাব, তার পা ধরে মিনতি করব, দয়া করে আমার লক্ষ্মীটিকে ছেড়ে দাও। কিন্তু সেই পাষাণ কর্মচারীর মনে মায়া হলো না। সে ধমক দিয়ে বলল, তোর মতো কত ভিখারি আমি রোজ দেখি। যা, জমিদার বাড়িতে গিয়ে নিজের ভাগ্য পরীক্ষা কর, গেলেই বুঝবি বাঘের থাবা কাকে বলে। রামচরণ শূন্য হাতে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরলেন। তাকে ওভাবে একা ফিরে আসতে দেখে সুমতি বুক ধরফর করে দৌড়ে এলেন। এ কি ওগো, আপনি এমন করে কাঁদছেন কেন? আমাদের গরু কোথায়? ওকে কার কাছে রেখে এলেন? রামচরণ ফুপিয়ে কেঁদে উঠে বললেন, সুমতি, জমিদারের লোক আমাদের গরু কেড়ে নিয়ে গেছে। ও নাকি জমিদারের ফসল খেয়ে ফেলেছে, তাই ওকে আটকে রেখেছে তারা। সুমতি আকাশ থেকে পড়লেন। একটু ঘাস খেয়েছে বলে গরুটা নিয়ে গেল? মানুষ হলে না হয় বুদ্ধি থাকে, কিন্তু পশুর কি বুদ্ধি আছে? যেখানে ঘাস দেখেছে সেখানেই তো ও যাবে। জমিদার কি এতই দয়াহীন? আপনি এখনই রাজপ্রাসাদে যান, আমাদের এই অন্যায়ের বিচার চাইতে হবে। পরদিন রামচরণ কাঁপতে কাঁপতে জমিদারের মহলে গেলেন। সেখানে প্রতাপ চৌধুরী দর্পের সাথে বসেছিলেন। রামচরণ হাত জোড় করে বললেন, আমি বড় নিঃস্ব মানুষ, আপনার লোক আমার গরু ধরে এনেছে। দয়া করে আমার ওপর রহম করুন, আমার গরু আমাকে ফিরিয়ে দিন। জমিদার গম্ভীর কণ্ঠে বললেন, তোর গরু আমার অনেক টাকার ফসল নষ্ট করেছে। এর জন্য তোকে 50 টাকা জরিমানা দিতে হবে। টাকা না দিলে গরু আর কোনোদিন ফেরত পাবি না। রামচরণ মাথায় হাত দিয়ে বসে পড়লেন। বাবু, আমার কাছে তো 1 মুঠো চাল কেনার পয়সা নেই, আমি 50 টাকা কোথা থেকে দেব? জমিদার ক্ষেপে গিয়ে চিৎকার করে বললেন, তোর এত সাহস যে আমার মুখের ওপর তর্ক করছিস? ওরে কে আছিস? এই বুড়োকে 10টা চাবুক মেরে রাস্তা ছুঁড়ে ফেলে দে, যাতে আর কেউ আমার সামনে আসার সাহস না পায়। রামচরণকে নির্মমভাবে চাবুক মারা হলো। তিনি যন্ত্রণায় কাঁতরাতে কাঁতরাতে কোনো মতে বাড়ি ফিরলেন।
সুমতি সব শুনে বললেন, না, এই জমিদার মানুষের কথা শুনবে না। এখন আমাদের একমাত্র আশা এই রাজ্যের মহারাজ। তিনি খুব নেকদিল এবং দয়ালু, তিনি নিশ্চয়ই আমাদের দুঃখ বুঝবেন। রামচরণ চিন্তিত হয়ে বললেন, মহারাজ তো বিচার করবেন, কিন্তু আমরা তো অশিক্ষিত মানুষ। মহারাজের দরবারে তো কত বড় বড় পণ্ডিত থাকেন, আমরা আমাদের এই কষ্টের কথা মহারাজকে বোঝাবো কিভাবে? সারা রাত দুজনে বসে চিন্তা করলেন। শেষে রামচরণের মাথায় এক অনন্য বুদ্ধি এলো। তিনি একটি বড় কাঠের তক্তা জোগাড় করলেন এবং কয়লা দিয়ে তাতে ছবি আঁকতে শুরু করলেন। তিনি ছবি আঁকলেন তাদের কুঁড়ে ঘর, জমিদারের বড় মহল, তার পাশের ফসল ক্ষেত, আর পিঠে 10টা চাবুকের সেই রক্তাক্ত 10টা কালো দাগ। তিনি সেই তক্তাটি পিঠে বেঁধে নিলেন। সুমতি আশীর্বাদ করে বললেন, সাবধানে যাবেন, ভগবান আপনার সহায় হন। রামচরণ হাঁটতে হাঁটতে এক ঘন জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছিলেন। রোদে আর ক্লান্তিতে তিনি বিধ্বস্ত হয়ে এক গাছের তলায় বসলেন। ঠিক সেই সময় সেখানে দুজন শিকারী ছিলেন, যারা আসলে ছিলেন ছদ্মবেশে মহারাজ এবং তার সেনাপতি। তারা বৃদ্ধের এই অদ্ভুত তক্তা দেখে কৌতূহলী হলেন। শিকারী অর্থাৎ মহারাজ এগিয়ে এসে বললেন, বড়মশাই, আপনি কোথা থেকে আসছেন, আর এই পিঠে কি বয়ে বেড়াচ্ছেন? আগে এই ফলগুলো খেয়ে একটু জল পান করুন। রামচরণ ফল খেয়ে কিছুটা বল পেলেন। তারপর তক্তার ওপর আঁকা ছবিগুলো দেখিয়ে এক এক করে পুরো কাহিনীটি বর্ণনা করলেন। তিনি জানতেন না যে তিনি স্বয়ং মহারাজের কাছেই নালিশ করছেন। মহারাজ সব শুনে গম্ভীর হলেন এবং বললেন, আপনি চিন্তা করবেন না, মহারাজ নিশ্চয়ই আপনাকে বিচার দেবেন। পরদিন রামচরণ রাজদরবারে পৌঁছলেন। রাজসভার মন্ত্রীরা সেই তক্তা দেখে হাসাহাসি শুরু করলেন। আরে ও বুড়ো, এটা কি এনেছিস? রাজার কাছে বিচার চাইতে এসেছিস নাকি তামাশা করতে? কিন্তু মহারাজ, যিনি শিকারীর বেশে ছিলেন, সিংহাসন থেকে উঠে বললেন, চুপ করুন মন্ত্রীগণ, আগে দেখতে দিন উনি কি বলতে চান। মহারাজ তক্তাটি নিলেন এবং বললেন, বাবা, আপনি কি বোঝাতে চেয়েছেন যে আপনার ভাঙা বেড়া দিয়ে গরু ঢুকেছিল? আর এই যে 10টি দাগ, এর মানে কি জমিদার আপনাকে 10 বার চাবুক মেরেছে? রামচরণ অবাক হয়ে বললেন, মহারাজ, আপনি তো ঠিক ধরেছেন। আমার মনের সব কথা তো আপনি মুখ দেখে নয়, এই ছবি দেখে বুঝে নিলেন। আপনিই প্রকৃত রাজা। মহারাজ তৎক্ষণাৎ আদেশ দিলেন, যাও, এক্ষুনি জমিদার প্রতাপ চৌধুরীকে বন্দি করে নিয়ে এসো, আর এই বৃদ্ধের যত ক্ষতি হয়েছে তার 10 গুণ ক্ষতিপূরণ আদায় করো। পরদিন দেখা গেল জমিদার প্রতাপ চৌধুরী নিজে রামচরণের কুঁড়ে ঘরের সামনে দাঁড়িয়ে আছেন। মহারাজের ভয়ে তার অহংকার ধুলোয় মিশে গেছে। তিনি রামচরণের পা ধরে ক্ষমা চাইলেন এবং মহারাজের হুকুমে রামচরণকে একটি বিশাল পাকা বাড়ি, চাষের জন্য অনেক জমি এবং 5টি দুধাল গরু দান করলেন। সুমতি আর রামচরণ বাকি জীবন খুব সুখে কাটালেন। তারা সবসময় মহারাজের জন্য প্রার্থনা করতেন। তবে রামচরণ কোনোদিন জানতে পারেননি যে জঙ্গলে যে শিকারী তাকে সাহায্য করেছিল তিনি আর কেউ নন, স্বয়ং মহারাজ ছিলেন। এই রকম আরও ভিডিও দেখার জন্য এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর ভিডিওটিতে লাইক করে কমেন্টে জানাও তোমরা কোথা থেকে ভিডিওটি দেখছো। দেখা হবে পরবর্তী ভিডিওতে।